এবারে তোমাদের আসল ভেক্টর অ্যালজেব্রা শুরু হচ্ছে। দেখো, এখন আমরা ল অফ ভেক্টর অ্যাডিশন নিয়ে ডিসকাশন করব। ল অফ ভেক্টর অ্যাডিশনের মধ্যে দুটো ল আসছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। ট্রায়াঙ্গেল ল নামটা শুনে বুঝতে পারছো এর সঙ্গে ট্রায়াঙ্গেলের কোনো সিমিলারিটিস রয়েছে। আবার এখানে প্যারালেলোগ্রাম ল নামটা শুনে বুঝতে পারছো এখানে প্যারালেলোগ্রামের সঙ্গে কোনো সিমিলারিটি রয়েছে। এখন তোমাদের মধ্যে অনেকে বুঝতে পারছো না, অর্থাৎ বাংলা মিডিয়ামে যারা আছো তারা জানো না প্যারালেলোগ্রাম মানে কি। দেখো, বাংলাতে যেটাকে সামান্তরিক বলে সেটাকে ইংরেজিতে কিন্তু প্যারালেলোগ্রাম বলা হয়। এখানে বাংলাতে এটাকে সামান্তরিক সূত্র বলা হয়। সামান্তরিক সূত্র মানে সামান্তরিকের সঙ্গে সিমিলারিটিস রয়েছে। আর যারা ইংলিশ মিডিয়াম রয়েছে তাদেরকে বলি এই যে প্যারালেলোগ্রাম ল মানে এর সাথে প্যারালেলোগ্রামের কোনো সিমিলারিটিস রয়েছে। এখন দেখো, তোমাদের বইয়ে এই দুটো লকে কিন্তু আলাদাভাবে মেনশন করা আছে, কিন্তু অ্যাকর্ডিং টু মি এই দুটো ল কিন্তু একটা লকেই প্রকাশ করে। কিরকম ভাবে এই দুটো ল একটা লকে প্রকাশ করছে সেই বিষয়ে একটু পরে কথা বলছি। আপাতত বোঝো যে ট্রায়াঙ্গেল লটা কি আর প্যারালেলোগ্রাম লটা কি, কখন ট্রায়াঙ্গেল ল লাগাবো আর কখন প্যারালেলোগ্রাম ল লাগাবো। দেখো, সব থেকে প্রথমে তোমাকে একটা জিনিস বুঝতে হবে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ইকুয়াল ভেক্টর নিয়ে পড়িয়েছিলাম। ইকুয়াল ভেক্টর কোথায় গেল? ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর, হ্যাঁ ইকুয়াল ভেক্টর। দেখো, এই v1 v2 ভেক্টর দুটো কিন্তু ইকুয়াল ভেক্টর ছিল। কেন? কারণ v1 v2 এই ভেক্টর দুটোর ম্যাগনিটিউড সেম ছিল আর এরা সেম ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছিল। তাই জন্য এই দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। তাহলে এখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে একটা ভেক্টরকে যদি আমি প্যারালাল শিফট করি, এই ভেক্টরকে যদি আমি প্যারালাল শিফট করি তাহলে এর ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হবে না আর এর ডিরেকশনেরও কিন্তু কোনো পরিবর্তন হবে না। তার মানে কোনো একটা ভেক্টরকে আমি প্যারালালি শিফট করতে পারি। কি বললাম বুঝতে পারছো? ইকুয়াল ভেক্টর মানে হচ্ছে যে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম থাকে আর ডিরেকশনটাও যদি দুটো ভেক্টর যদি সেম ডিরেকশনকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে ভেক্টর দুটোকে আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারি। তার মানে এইখান থেকে তুমি বুঝে নাও কোনো একটা ভেক্টরকে আমি প্যারালালি শিফট করতে পারি। এক্সাম্পল ধরো, সাপোজ করো এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরকে কিন্তু আমি প্যারালালি শিফট করতে পারি। কেন? কারণ এই ভেক্টরটা যে ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে এই ভেক্টরটাও সেম ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে। আবার এই ভেক্টরের ম্যাগনিটিউড যা, এই ভেক্টরের ম্যাগনিটিউড তা। তাহলে আমি এখান থেকে একটা নোট লিখে রাখো, কোনো একটা ভেক্টরকে আমি প্যারালালি শিফট করতে পারি। ঠিক আছে, গল্প গেল। এবারে তুমি দেখো, সাপোজ করো এটা হচ্ছে একটা ভেক্টর আর এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? এবারে দেখো, যখন ট্রায়াঙ্গেল ল লাগাবো তখন একটা ভেক্টরের এন্ড পয়েন্টের সঙ্গে আরেকটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে আমি অ্যাটাচ করব। যখন আমি ট্রায়াঙ্গেল ল লাগাবো তখন একটা ভেক্টরের এন্ড পয়েন্টের সঙ্গে আরেকটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে আমি অ্যাটাচ করব। দেখো, এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। সাপোজ করো এই ভেক্টরের নাম হচ্ছে স্মল এ ভেক্টর, এটা হচ্ছে আমার স্মল বি ভেক্টর। দেখো, বি পয়েন্ট হচ্ছে এ ভেক্টরের এন্ড পয়েন্ট আর এই বি ভেক্টরটা হচ্ছে, আচ্ছা এক কাজ করি, ছাড়ো ছাড়ো ছাড়ো, এটাকে পি কিউ আর এস নাম দিই। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। কিউ পয়েন্ট হচ্ছে এ ভেক্টরের এন্ড পয়েন্ট, আবার কিউ পয়েন্ট হচ্ছে বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট। তার মানে কিউ পয়েন্টে এই ভেক্টরের এন্ড পয়েন্ট আছে, আবার কিউ পয়েন্টে এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আছে। যদি কোনো একটা স্পেসিফিক পয়েন্টে একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর একটা ভেক্টরের ফাইনাল পয়েন্ট যদি কোইনসাইড করে তাহলে সেখানে আমার ট্রায়াঙ্গেল ল লাগবে। তাহলে এইখান থেকে বোঝা গেল ট্রায়াঙ্গেল ল আমি কোথায় লাগাবো? ট্রায়াঙ্গেল ল আমি সেখানেই লাগাবো যেখানে এন্ড পয়েন্ট
of one vector and initial point of another vector যদি কোইনসাইড করে, বা এখানে এন্ড না করে এখানে লিখে দাও কোইনসাইড উইথ কোইনসাইড উইথ যদি কোনো একটা পয়েন্টে এন্ড পয়েন্ট অফ ওয়ান ভেক্টর, এইখানে এন্ড পয়েন্ট মানে এ ভেক্টরের কথা বলা হচ্ছে, কোইনসাইড উইথ ইনিশিয়াল পয়েন্ট অফ আনাদার ভেক্টর, ইনিশিয়াল পয়েন্ট অফ আনাদার ভেক্টর মানে এখানে বি ভেক্টরের কথা বলা হচ্ছে। তাহলে আমি এখানে ব্র্যাকেটে লিখতে পারি যে এখানে আমি এ ভেক্টরের কথা বলছি আর এখানে আমি বি ভেক্টরের কথা বলছি। এরকমটা যদি হয় তাহলে এই দুটো ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোনটা হবে? সেই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হবে ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট। আর এই যে যোগ করে যে ভেক্টরটা পেলাম সেই ভেক্টরের ফাইনাল পয়েন্ট যে পয়েন্টটা হবে সেটা হবে সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট। আবার বলছি, এই দুটো ভেক্টরকে যোগ করে যে বড় ভেক্টরটা আমি পেয়েছি তার ইনিশিয়াল পয়েন্ট হবে প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, আর এটার ফাইনাল পয়েন্ট হবে সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট। এটাকে যদি আমি লিখি এভাবে তাহলে এটা লেখা যেতে পারে পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর ভেক্টর। তাহলে দেখো এই যে দুটো ভেক্টরকে যোগ করে যে বড় ভেক্টরটা পেয়েছি তার ইনিশিয়াল পয়েন্ট কোনটা? তার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট। আর তার ফাইনাল পয়েন্ট কোনটা? তার ফাইনাল পয়েন্ট হচ্ছে লাস্ট ভেক্টরের ফাইনাল পয়েন্ট বা সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট। কি বললাম বুঝতে পারলে? তাহলে দুটো ভেক্টরকে যোগ করে এমন একটা ভেক্টর পেলাম যার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর যার ফাইনাল পয়েন্ট হচ্ছে সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট। ট্রায়াঙ্গেল ল কিন্তু এইখানেই লাগবে। তাহলে আবার রিভাইজ করো, ট্রায়াঙ্গেল ল কখন লাগাবো? যখন কোনো একটা স্পেসিফিক পয়েন্টে একটা ভেক্টরের এন্ড পয়েন্ট থাকবে আর একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থাকবে। এখানে আমি কোন ভেক্টরের এন্ড পয়েন্ট নিয়েছি? এ ভেক্টরের এন্ড পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্টে, আবার বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্টে, অর্থাৎ কিউ পয়েন্টে এ ভেক্টরের এন্ড পয়েন্ট আর বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোইনসাইড করেছে, তাই জন্য এখানে ট্রায়াঙ্গেল ল লাগছে। আর দুটো ভেক্টরকে যোগ করে যে বড় ভেক্টরটা পেয়েছি তার ইনিশিয়াল পয়েন্ট হবে প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট হবে সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট। বোঝা গেছে? এখন বারবার ধরে বলছি না যে দুটো ভেক্টরকে যোগ করে যে বড় ভেক্টরটা পেয়েছি। এখন ভেক্টর অ্যালজেব্রা অনুসারে এই দুটো ভেক্টরের যোগফলের যে মানে দুটো ভেক্টরকে যোগ করে যে ভেক্টরটা পাওয়া গেছে সেটাকে রেজাল্টেন্ট ভেক্টর বলা হয়। তার মানে এখানে এই যে দুটো ভেক্টরকে যোগ করে বড় ভেক্টরটা পেয়েছি এটাকে আমরা বলবো রেজাল্টেন্ট ভেক্টর। কি বললাম বুঝতে পারলে? আর এই রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালুটা কত হবে? এই ভেক্টরের ভ্যালুটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ল। এবারে প্যারালেলোগ্রাম ল কি? আচ্ছা হ্যাঁ, ট্রায়াঙ্গেল ল কেন বলা হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ
ট্রায়াঙ্গেল ল মানে এখানে ট্রায়াঙ্গেলকে ফর্ম করেছে, ট্রায়াঙ্গেল ল মানে ট্রায়াঙ্গেলকে ফর্ম করেছে, তাই জন্য ট্রায়াঙ্গেল ল। এবারে আসছি প্যারালেলোগ্রাম ল। তাহলে নাম শুনে বুঝতে পারছো, তাহলে এটা নিশ্চয়ই প্যারালেলোগ্রামকে মানে প্যারালেলোগ্রামকে তোমার মোটামুটি রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, দেখ এই ভেক্টরগুলোকে এমন ভাবে সাজাবো যাতে করে দেখতে প্যারালেলোগ্রামের মতো দেখতে হয়, তাই জন্য এটাকে প্যারালেলোগ্রাম ল বলা হয়। ঠিক আছে, দেখাচ্ছি দাঁড়ো। এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, দেখে বুঝতেই পারছো দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে একটা সেম পয়েন্টে কোইনসাইড করেছে এখানে। এই ভেক্টরেরও ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, আবার এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই ভেক্টরকে নাম দিয়েছিলাম আমি বি ভেক্টর, আর এই ভেক্টরটা হয়ে যাবে আমার বি ভেক্টর, এই ভেক্টরটা হয়ে যাবে আমার এ ভেক্টর, এ ভেক্টরের নাম দিয়েছিলাম পি কিউ, বি ভেক্টরটা হচ্ছে পি আর, সাপোজ করো পি আর। তুমি এখানে দেখতে পাচ্ছ দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টই এখানে পি, তাহলে প্যারালেলোগ্রাম ল কখন লাগাবো? যখন দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা সেম পয়েন্ট হবে। তাহলে এখানে লিখবো ইনিশিয়াল পয়েন্ট অফ টু ভেক্টর ইজ সেম পয়েন্ট। ঠিক আছে, এবারে এসো। তাহলে প্যারালেলোগ্রাম ল বলছে এই দুটো ভেক্টরকে যোগ করে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো, অর্থাৎ অর্থাৎ পি কিউ ভেক্টর প্লাস পি আর ভেক্টর, এই দুটো ভেক্টরকে যোগ করে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো তারও ইনিশিয়াল পয়েন্ট কিন্তু সেম পয়েন্টই হতে হবে, অর্থাৎ এদের ইনিশিয়াল পয়েন্টও কিন্তু সেম পয়েন্টই হবে। এবার এদের রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে? এদের রেজাল্টেন্ট ভেক্টরটা আমার এই দিক বরাবর হবে, দাঁড়াও, এই দিক বরাবর হবে। এই দিক বরাবর হবে। এবারে তোমার মাথায় প্রশ্ন আসবে, স্যার দেখতে তো কই প্যারালেলোগ্রামের মতো তো হচ্ছে না, দেখতে তো কই সামান্তরিকের মতো হচ্ছে না। দেখাচ্ছি আমি কি বললাম, আমরা কিন্তু ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারি। চলো করছি প্যারালালি শিফট। এটাকেও প্যারালালি শিফট করব। তাহলে বুঝতে পারছো, এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয় তাহলে অবশ্যই এই ভেক্টরটাও আমার এ ভেক্টরই হবে। এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয় তাহলে অবশ্যই এই ভেক্টরটাও আমার বি ভেক্টরই হবে। এবারে তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা প্যারালেলোগ্রাম মানে প্যারালেলোগ্রাম ফর্ম করছে, তাই জন্য এই লটাকে প্যারালেলোগ্রাম ল বলা হয়। এবারে আমি তোমাদেরকে বোঝাবো যে কেন এই দুটো ল, এই যে ট্রায়াঙ্গেল ল এখানে পড়েছি, এই যে প্যারালেলোগ্রাম ল এখানে পড়েছি, কেন এই দুটো ল অ্যাকচুয়ালি সেম লকেই রিপ্রেজেন্ট করছে। তুমি দেখো, হ্যাঁ বলতে একটা জিনিস ভুলে গেছি, এটা পি, এটা কিউ, এটা আর, সাপোজ করো এই পয়েন্টটা হচ্ছে এস পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এস পয়েন্ট। তাহলে দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইজ ইকুয়াল টু দিস ভেক্টর, অর্থাৎ পি এস হবে। হ্যাঁ, এটা হচ্ছে পি এস, এখানে এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর। আর এর ভ্যালু কত হবে? এ ভেক্টর প্লাস, দেখা যাচ্ছে? হুম।
এবারে কেন এই দুটো ল সেম হচ্ছে দেখো, তুমি লক্ষ্য করে দেখো, যদি আমি এই ভেক্টর আর এই ভেক্টরের রেজাল্টেন্ট যদি এই ভেক্টরটা নিই তাহলে এটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। কেন প্যারালেলোগ্রাম ল? কারণ দেখো এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে পি, আবার এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে পি, আর যখন কোনো একটা পয়েন্টে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোইনসাইড করে, কি লেখা আছে, ইনিশিয়াল পয়েন্ট অফ টু ভেক্টর ইজ সেম পয়েন্ট। এইখানে কিন্তু এই রুলটা ফলো করছে। যখন আমি এই রুল অনুসারে যখন কাজ করছি তখন আমার প্যারালেলোগ্রাম ল এর কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। তাহলে পি কিউ প্লাস পি আর ইকুয়ালস টু পিএস ভেক্টর, এটা অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ল হচ্ছে। এবারে তুমি দেখো এই ভেক্টরকে প্যারালালি শিফট করে আমি এই ভেক্টরটা পেয়েছি, আবার এই ভেক্টরকে প্যারালালি শিফট করে আমি এই ভেক্টরটা পেয়েছি। এবার তুমি দেখো এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু এই ভেক্টরটা হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে আমি লিখতে পারি যে পি কিউ ভেক্টর প্লাস QS vector is equal to PS vector। তুমি দেখো দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস যখন আমি করছি তখন দেখো এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, এই ভেক্টরের ফাইনাল পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট, আবার এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট। তুমি দেখতে পাচ্ছ এই ভেক্টরের ফাইনাল পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট, আবার এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট, অর্থাৎ একটা ভেক্টরের ফাইনাল আর একটা ভেক্টরের ইনিশিয়াল দেখো কোইনসাইড করেছে। তাহলে এইখানে আমার ট্রায়াঙ্গেল ল এর শর্তটা মেনে চলছে। তাহলে এই যে পি কিউ প্লাস কিউএস ইজ ইকুয়াল টু পিএস হচ্ছে, অর্থাৎ এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু যে এই ভেক্টরটা হচ্ছে, এটা কিন্তু আমার ট্রায়াঙ্গেল লকে রিপ্রেজেন্ট করেছে। এটা আমার ট্রায়াঙ্গেল লকে রিপ্রেজেন্ট করেছে। কি বলছি বুঝতে পারছো? তাহলে দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস, এটা প্যারালেলোগ্রাম ল অনুসারে। আবার দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস, এটা হচ্ছে আবার ট্রায়াঙ্গেল ল অনুসারে। তাহলে তুমি বুঝতে পারলে যে ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল দেখতে আলাদা হলেও কিন্তু জিনিসটা একটাই লকে রিপ্রেজেন্ট করেছে। শুধু এইটুকু জিনিস বুঝে রাখবে যে কখন আমি ট্রায়াঙ্গেল ল লাগাবো আর কখন আমি প্যারালেলোগ্রাম ল লাগাবো, এইটুকু বুঝতে পারলেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আরেকবারটা রিপিট করে একটু রিভাইজ করে নাও। মোটামুটি বুঝতে পেরেছো ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল মোটামুটি সেম লকে প্রকাশ করেছে। আমি তোমাদেরকে আরেকটা টুইস্ট দেখাচ্ছি। দেখো এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সিমিলার নয়? দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল সিমিলার লাগছে না? লাগছে তো। তাহলে এইখানেও একটা ট্রায়াঙ্গেল ল আর এই ট্রায়াঙ্গেল অনুসারে এটা ট্রায়াঙ্গেল ল। যখন আমি পুরো এই যে এই দুটো ট্রায়াঙ্গেলকে যখন আমি কম্বাইন করছি তখনই আমার প্যারালেলোগ্রাম হয়ে যাচ্ছে। বারবার ধরে বলছি ট্রায়াঙ্গেলটা ভালো করে বোঝো আর প্যারালেলোগ্রামটা ভালো করে বোঝো। ট্রায়াঙ্গেল কোথায় লাগাবো? যেখানে একটা ভেক্টরের এন্ড পয়েন্ট আর একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট যদি কোইনসাইড করে তাহলে সেখানে ট্রায়াঙ্গেল ল লাগাবো। প্যারালেলোগ্রাম ল কখন লাগাবো? যখন কোনো একটা পয়েন্টে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোইনসাইড করবে সেইখানে আমি প্যারালেলোগ্রাম ল লাগাবো। প্যারালেলোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল কিন্তু একটা লকেই রিপ্রেজেন্ট করছে। কি করে? যখন আমি এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর পাচ্ছি তখন এটা আমার প্যারালেলোগ্রাম লকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ পি কিউ প্লাস পি আর ইকুয়ালস টু পিএস যখন হচ্ছে তখন এটা আমার প্যারালেলোগ্রামকে রিপ্রেজেন্ট করেছে।
আবার যখন আমি দিস প্লাস দিস ইকুয়ালস টু দিস করছি, অর্থাৎ পি কিউ প্লাস কিউএস ইকুয়ালস টু পিএস করছি, তখন আমি ট্রায়াঙ্গেল ল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে বোঝালাম যে কখন ট্রায়াঙ্গেল ল লাগবে, কখন প্যারালেলোগ্রাম ল লাগবে, কখন ট্রায়াঙ্গেল ল এর অনুসারে রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে, আর কোনখানে প্যারালেলোগ্রাম ল অনুসারে রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে। এবার তোমাদেরকে দেখো, তুমি এতক্ষণ ধরে শিখলে রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে, রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে এটা তুমি বুঝতে পেরেছো, কিন্তু রেজাল্টেন্ট ভেক্টরের যে ম্যাগনিটিউড হবে সেটা কিন্তু এখনো শেখোনি। রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন কি হবে তুমি সেটাও এখনো শেখোনি। এবারে আমরা শিখবো যে রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউডকে কি করে ক্যালকুলেশন করে বের করতে হয়, আর রেজাল্টেন্ট ভেক্টরের যে ডিরেকশনটা হবে সেটা আমি কি করে বের করব। তার আগে একটা কথা বলে দিই, এইখানে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু বের করা হয়নি। আমি তোমাকে আগের ভিডিওতে অ্যাঙ্গেল বের করা শিখিয়েছিলাম। কি করে? দুটো পদ্ধতি শিখিয়েছিলাম। এ ভেক্টরের ডিরেকশন কোনটা? এটা। বি ভেক্টরের ডিরেকশন কোনটা? এটা। আর এই দুটো ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার থিটা, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। দুটো ডিরেকশনের মধ্যে শর্টেস্ট অ্যাঙ্গেলটাই আমি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর নেব। তাহলে এইখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর তোমাদেরকে আমি আরেকটা পদ্ধতি দেখিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আমাকে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি বের করতে হয়, তাহলে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে আমাকে সেম পয়েন্টে নিয়ে আসতে হবে। যখন আমি প্যারালেলোগ্রাম লতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছ যে এই দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট অলরেডি একটা পয়েন্টে কোইনসাইড করা আছে। দেখুন আমি এখানে করিয়েছিলাম, এই যে ইনিশিয়াল পয়েন্ট শুড বি সেম। এই পয়েন্টে এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে কোইনসাইড করানো আছে। তাই জন্য আমি এইখানে শর্টেস্ট অ্যাঙ্গেলটা ইজিলি বের করতে পেরেছিলাম, দিয়ে পরে ওটাই হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল। আর একটা পদ্ধতিতে আমি সিম্পল দুটো ডাইরেকশনের মধ্যে শর্টেস্ট অ্যাঙ্গেলটা বের করেছিলাম। তাহলে যখন ট্রায়াঙ্গেল ল অনুসারে যখন আমি ডিরেকশন বের করব, তখন চুপচাপ ডাইরেকশন দুটো দেখবো, দিয়ে শর্টেস্ট অ্যাঙ্গেলটা বের করে নেব। কিন্তু যখন প্যারালেলোগ্রাম ল অনুসারে যখন আমি দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব, তখন দেখো না এখানে একটা পয়েন্টে দুটো, মানে এই পয়েন্টেই দেখো এই ভেক্টর আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা কোইনসাইড করেছে। আর আমি বলেছিলাম যে এটাও হচ্ছে একটা পদ্ধতি, যদি তুমি কোনো একটা পয়েন্টে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে যদি একটা পয়েন্টে নিয়ে আসতে পারো, তখন ভেক্টর দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হয়ে যাবে ওই ভেক্টর দুটির অ্যাঙ্গেল, বা এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এখন কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে। বাস। দেখো এটাও এইখানে এটাও থিটা হচ্ছে, আবার এটাও থিটা হচ্ছে। আবার যদি ট্রায়াঙ্গেল ল অনুসারে যদি বের করতে চাও, তাহলে এই ডিরেকশন আর এই ডিরেকশন, এদের মাঝের অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা। বুঝতে পারলে? তাহলে বলো, ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল এর মধ্যে কি কোনো ডিফারেন্স রয়েছে? কোনো ডিফারেন্স নেই। এবারে আমরা রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড দেখবো কত হচ্ছে, আর রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশন দেখবো কি হচ্ছে। চলো। দেখো, আমাকে এবারে ম্যাগনিটিউড বের করতে হবে। দেখো, সাপোজ করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর। এবারে এটা যদি এ ভেক্টর হয়, এটাকে প্যারালালি শিফট করছি এখানে, আর এটা যদি বি ভেক্টর হয়, এটাকেও প্যারালালি শিফট করছি এখানে। ঠিক আছে, এখন এটা যদি এ ভেক্টর হয়,
তাহলে এটাও আমার এ ভেক্টর, আর এটা যদি আমার বি ভেক্টর হয় তাহলে এটাও আমার বি ভেক্টর। সিম্পল জিনিস। এখন এটা হচ্ছে ভেক্টর দুটো রেজাল্টেন্ট। তুমি ট্রায়াঙ্গেল ল দিয়ে যেতে পারো বা প্যারালেলোগ্রাম ল দিয়ে যেতে পারো, যে কোনো ল দিয়েই যাও না কেন এটা তোমার রেজাল্টেন্ট ভেক্টর হবে। অর্থাৎ এই ভেক্টরটা আর অর্থাৎ রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে। ঠিক আছে, এবারে আমি একটা ড্রয়িং করব। কি করব? আমি এখানে আসো। আমি এখানে দেখলাম এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে PQ। দেখো আমি এখানে দেখলাম পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, বা এই যে থিটা। তাহলে এটা যদি এ হয় এটাও এ হবে, এটা যদি বি হয় এটাও বি হবে। আর অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? এটা হচ্ছে থিটা। আর অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ল এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কি বললাম বুঝতে পারছো? এই অ্যাঙ্গেল বের করাটাও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তুমি কিভাবে অ্যাঙ্গেল বের করছো দেখো, আবার বলছি ট্রায়াঙ্গেল ল দিয়ে যখন বের করবে তখন চুপচাপ ডিরেকশনগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করে নেবে। আর যখন প্যারালেলোগ্রাম ল এর মধ্যে অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ল যখন অ্যাঙ্গেলটা বের করবে তখন তুমি চুপচাপ দেখবে যে দুটো পয়েন্টের ইনিশিয়াল পয়েন্ট কিন্তু এখানে কোইনসাইড করেছে। এটুকু জিনিস দেখলেই হবে। ঠিক আছে, এবারে নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে সাপোজ করো এটা হচ্ছে এক্স। এবারে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, তুমি বড় ট্রায়াঙ্গেলটাকে লক্ষ্য করো। তুমি এই বড় ট্রায়াঙ্গেলটাকে লক্ষ্য করো। আমি এই ডটেড লাইনটা কেন ড্র করলাম বলো তো? ডটেড লাইনটা ড্র করলাম এই যে ট্রায়াঙ্গেলটাকে পুরো কমপ্লিট করার জন্য। তুমি চুপচাপ প্যারালেলোগ্রাম ল এর ছবিটা আঁকবে, দিয়ে পরে তুমি ডটেড লাইন দিয়ে এই পিকচারটাকে এক্সটেন্ড করবে। কেন করবে? যাতে করে এই ট্রায়াঙ্গেলটা যেন তোমার কমপ্লিট হয়ে যায়। এবারে তুমি যখনই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করে নিচ্ছ তখনই তোমার কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এবারে কিন্তু করা খুব ইজি। দেখো আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সাপোজ করো এই ট্রায়াঙ্গেলটা আমি এখানে ড্র করেছি। এটা কি ছিল? আমার এ ভেক্টর ছিল। এটা ছিল আমার এ ভেক্টর, এটা ছিল আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। তুমি এখন শুধু ম্যাগনিটিউডটা লেখো, ছাড়ো। শুধুমাত্র এখন আমি ভেক্টরের ম্যাগনিটিউড বের করছি, রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড বের করছি, তাহলে শুধু ডিরেকশনগুলো আমি নেব না। দেখো প্রথম কথা,
এটা বি ছিল না, সরি, এটা তো ছিল না কিছু, শুধু চুপচাপ এটা শুধুমাত্র এটা দেওয়া ছিল। দেখো এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট। একটা জিনিস খেয়াল রাখবে, যার সঙ্গে অ্যাঙ্গেলটা লেগে থাকে সেটা কিন্তু বেস হয়। এই ট্রায়াঙ্গেলের যার সঙ্গে অ্যাঙ্গেলটা লেগে থাকবে সেটা কিন্তু বেস হবে। তাহলে এই বেসটা হচ্ছে আমার কস থিটা, আর এই হাইটটা হচ্ছে আমার সাইন থিটা। খেয়াল রাখবে যার সঙ্গে বেস লেগে থাকবে, যার সঙ্গে অ্যাঙ্গেলটা লেগে থাকবে সেটা বেস হবে, আর যার সঙ্গে অ্যাঙ্গেল লেগে থাকবে না অর্থাৎ অপোজিটটা আমার হাইট হবে। বেস মানে হবে আমার কস থিটা, আর হাইট মানে হবে আমার সাইন থিটা। চুপচাপ একটা জিনিস বলছি মুখস্থ করে নাও, এই যে বেসটা হবে কস থিটা, আর যার সঙ্গে থিটা লেগে থাকবে না অর্থাৎ অপোজিটটা হবে আমার সাইন থিটা। কি বললাম, যার সঙ্গে থিটা লেগে আছে সেটা হচ্ছে বেস, আর যার সঙ্গে থিটা লেগে নেই সেটা হচ্ছে হাইট। বেস মানেই কস থিটা, হাইট মানেই সাইন থিটা। এবারে হাইপোটেনাসটা এখানে গুণ করে দেবে, এই হাইপোটেনাসটা এখানে গুণ করে দেবে, এটা হবে এ কস থিটা, এটা হবে এ সাইন থিটা। এবারে কি করে হলো সেটা যদি তোমাকে বুঝতে চাও তাহলে তুমি নর্মাল তুমি ট্রিগোনমেট্রি লাগাতে পারো। দেখো এটাকে আমি যদি বি লিখি, আচ্ছা ছাড়ো, এই যে বেস, এটাকে আমি যদি এক্স লিখি আর এটাকে আমি যদি ওয়াই লিখি, দেখো বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস ইজ ইকুয়াল টু কি হয়, কস থিটা। তাহলে বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনাস ইন্টু কস থিটা। আবার তুমি দেখো হাইট বাই হাইপোটেনাস, হাইট বাই হাইপোটেনাস ইজ ইকুয়াল টু কি হচ্ছে, সাইন থিটা। তাহলে হাইট ইজ ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনাস ইন্টু সাইন থিটা। এই জিনিসগুলো খেয়াল রাখবে। রাফ আমার, তাহলে তুমি এইখানে দেখো এটা যদি এ হয় তাহলে এটা আমার এ সাইন থিটা হবে, আর এটা আমার এ কস থিটা হবে, আর এটা আমার এ কস থিটা হবে। এবার বড় ট্রায়াঙ্গেলটাতে তুমি আসো, এই বড় ট্রায়াঙ্গেলটাতে তুমি আসো, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনাস স্কোয়ার। কি বললাম, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। এই বড় ট্রায়াঙ্গেলের বেস কোনটা, পি এক্স। তাহলে দেখো তুমি দেখো পি এক্স স্কোয়ার প্লাস এক্স এস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার মানে পি এ স্কোয়ার। এখন এই টোটাল লেন্থটা কত, বি প্লাস এ কস থিটা, এটা হচ্ছে আমার বি প্লাস এ কস থিটা তার হোল স্কোয়ার। এখন এক্স এস ইজ ইকুয়াল টু কত, এ সাইন থিটা, এটা হয়ে যাচ্ছে এ সাইন থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা রেজাল্টেন্ট যদি নিই, এটাকে যদি আর লিখি তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে তুমি যদি এখানে যদি একটু ভাঙো তাহলে এটা আর স্কোয়ার ইকুয়ালস টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে রেজাল্টেন্টের যে সূত্রটা তুমি পাবে সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা ডেরিভেশন। এবারে তোমাকে যদি অ্যাঙ্গেলটা বের করতে হয়, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর বি ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করেছে, রেজাল্টেন্ট ভেক্টর
বি ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করেছে। সাপোজ করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, সাপোজ করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, তাহলে আমার ট্যান বিটা ইকুয়ালস টু কি হবে? ট্যান বিটা, ট্যান বিটা, ট্যান মানে কি হাইট বাই বেস, হাইট ইকুয়ালস টু কত হচ্ছে? হাইট ইকুয়ালস টু হচ্ছে এ সাইন থিটা ডিভাইডেড বাই বেস বি প্লাস এ কস থিটা। তাহলে আর একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর বি ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা যদি বিটা হয়, তাহলে আমি চুপচাপ ট্রিগোনমেট্রি লাগিয়ে বুঝতে পারলাম ট্যান বিটা ইকুয়ালস টু বেস, সরি হাইট বাই বেস, হাইট হচ্ছে এ সাইন থিটা, এ সাইন থিটা, আর বেস হচ্ছে বি প্লাস এ কস থিটা। এগুলোকে বক্স করে দিই, তাহলে গুলিয়ে যেতে পারে। ঠিক আছে, এবারে মুখস্থ রাখার শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিক কি? তো বিশ্বাস করো এই ক্যালকুলেশনটা যদি তুমি দুবার প্র্যাকটিস করে নাও তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে, দুবার প্র্যাকটিস করলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবারে মুখস্থ রাখার শর্ট ট্রিক কি? ট্যান বিটা, প্রথমত ট্যান মানে সাইন বাই কস, এটা বুঝে নাও। ট্যান মানে সাইন বাই কস, তাহলে এই সাইন বাই কসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করব, আমি এখানে বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি, যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করব তার অপোজিটেরটা কিন্তু হাইট হবে। যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি তার অপোজিটেরটা কিন্তু আমার হাইট হবে। যে ভেক্টরের সঙ্গে আমি অ্যাঙ্গেল, এখানে বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি, তাহলে এ ভেক্টরটা আমার হাইট হবে, তাই জন্য এটা হয়ে গেছে এ সাইন থিটা। বেস কি হবে? বি প্লাস এ কস থিটা হবে, বি প্লাস এ কস থিটা হবে। আমি কি বললাম? যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি তার অপোজিটেরটা হাইট হবে, তাই জন্য এখানে হয়ে গেছে এ সাইন থিটা। আর যেহেতু এখানে এ কে ভেঙেছি, এ সাইন থিটা এ কস থিটা, তাই জন্য দেখো আমি আবার বলছি ফর্মুলাটা কি করে মনে রাখবে। ট্যান বিটা, যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি তার অপোজিটেরটা লম্ব হবে বা তার অপোজিটটা হাইট হবে। আমি যেহেতু বি ভেক্টরের সঙ্গে বের করতে চাইছি তার অপোজিটটা আমার হাইট হবে, অপোজিটটা কি হচ্ছে এ, তাহলে এটা হবে এ সাইন থিটা। আর এ কেই ভেঙেছিলাম তাই জন্য এখানে এ কস থিটাই লিখে দিচ্ছি, প্লাস বিটা এখানে অ্যাড করে দাও। কি বললাম বুঝতে পারলে? যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা বের করতে চাইছি তার অপোজিটেরটা কিন্তু হাইট হবে, তাহলে বি এর সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি মানে এটা হাইট হবে, তাই জন্য এ সাইন থিটা আর এ কস থিটা এখানে লিখে দাও, প্লাস বি অ্যাড করে দাও। বাস এটাই হচ্ছে মনে রাখার ট্রিক, অ্যাকর্ডিং টু মি এটাই হচ্ছে মনে রাখার ট্রিক। বুঝতে পেরেছো? এবারে দেখো রেজাল্টেন্টের সূত্র আমি কি দেখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু হচ্ছে রেজাল্টেন্ট। এবারে তুমি দেখো রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম কখন হবে? যখন cos থিটা ইকুয়ালস টু ম্যাক্সিমাম হবে। cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1 হয়। এখন cos থিটা ইকুয়ালস টু 1 কখন হয়? cos থিটা ইকুয়ালস টু 1 হয় যখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। তখন ম্যাক্সিমাম ভ্যালু আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। কস 0 এর ভ্যালু কত হয়? 1 হয়, তাই জন্য এখানে 1 লিখলাম, হোল টু দা পাওয়ার হাফ করে দিচ্ছি।
এটা কত হচ্ছে আর ম্যাক্স ইকুয়ালস টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, আবার এখানে হাফ আছে, তাহলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি হচ্ছে। দেখো এবারে আর ইজ ইকুয়াল টু মিনিমাম কখন হবে, যখন cos থিটা ইকুয়ালস টু -1 হবে, cos থিটা ইকুয়ালস টু -1 হবে, অর্থাৎ cos থিটা যখন মিনিমাম হবে, তাহলে আর মিন ইকুয়ালস টু কত হবে, এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু -1 হোল টু দ্য পাওয়ার হাফ, তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab হোল টু দ্য পাওয়ার হাফ, তাহলে আর মিন ইজ ইকুয়াল টু হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু হাফ, তাহলে আর মিন ইজ ইকুয়াল টু হবে a মাইনাস বি। এবারে cos থিটার ভ্যালু -1 কখন হয়, cos থিটার ভ্যালু -1 তখনই হয় যখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয় 180 ডিগ্রি হয়, তাহলে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হতে হবে বাস। এবারে দেখো একটা ট্রিক রয়েছে, ট্রিকটা কি, আমি বুঝতে পারলাম যখন দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি তখন রেজাল্টেন্ট ম্যাক্সিমাম হয়, আর যখন দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি তখন রেজাল্টেন্ট মিনিমাম হয়। এটাকে একটু ফিল করা যাক, এটা তো ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন হলো, এর সঙ্গে তো বাস্তবতার কোনো মিল নেই। এবারে তোমাকে বাস্তবের সঙ্গে মিলটা করে দেখাচ্ছি। সাপোজ করো তুমি দাঁড়িয়ে আছো, তোমার বাবা আমার বাঁ দিকটা, ধর তোমার বাবা লেফট সাইডে টানছে আর তোমার মাও কিন্তু লেফট সাইডে টানছে, এবার দুজনেই যদি সেম দিকে টানে তাহলে তুমি যে রেজাল্টেন্ট ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে, সাপোজ করো বাবা এ ফোর্স দিয়ে টানছে আর মা বি ফোর্স দিয়ে টানছে আর দুজনে সেম ডাইরেকশনে টানছে, তাহলে স্বাভাবিক আমি দুটো ফোর্সের জন্য টানা হয়ে এইদিকে চলে যাব, তখন আমাদের মধ্যে, তখন আমার উপরে যে ফোর্সটা লাগবে সেটা কিন্তু তখন ম্যাক্সিমাম হবে। তাহলে বুঝতে পারছো, যখন দুটো ফোর্স আমার সেম ডাইরেকশনে কাজ করবে তখন আমি সব থেকে ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স করব। অন্যদিকে সাপোজ করো বাবা আমার লেফট সাইডে টানছে আর মা আমার রাইট সাইডে টানছে, বাবা টানছে এ ফোর্স দিয়ে আর মা টানছে বি ফোর্স দিয়ে, তাহলে আমার দেখো দুটো ফোর্স কিন্তু একে অপরের অপোজিট দিকে কাজ করছে, তাহলে ফোর্স দুটো একে অপরকে তো এলিমিনেট করার চেষ্টা করছে না, তাহলে এটা যদি এ ফোর্স হয় এটা যদি বি ফোর্স হয় তাহলে রেজাল্টেন্ট ফোর্স কিন্তু আমার এ মাইনাস বি হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে দেখো সাপোজ করো এটা হচ্ছে একটা অবজেক্ট, সাপোজ করো এটা হচ্ছে একটা অবজেক্ট,
এবার এইদিকে একটা ফোর্স লাগছে এ, আর এইদিকে আরেকটা ফোর্স লাগছে বি। তাহলে আমাদের ওপরে যে মানে এটার উপরে যে রেজাল্টেন্ট ফোর্স লাগবে সেটা আমার এ প্লাস বি হবে। সাপোজ করো এই ফোর্সটা হচ্ছিল এ ফোর্স, এই ফোর্সটা হচ্ছে বি ফোর্স, আর দুটো ফোর্স যদি সেম ডাইরেকশনে কাজ করে তাহলে রেজাল্টেন্ট যে ফোর্সটা হবে সেটা আমার এ প্লাস বি হয়ে যাবে। আর এটাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু। অন্যদিকে এই অবজেক্টের উপরে সাপোজ করো এদিকে এ ফোর্স লাগছে, এদিকে বি ফোর্স লাগছে। এটা হচ্ছে আমার এ ফোর্স, এটা হচ্ছে আমার বি ফোর্স। তাহলে এই যে অবজেক্টটা সেটা যে নেট ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা বড় মাইনাস ছোট হবে, অর্থাৎ এ মাইনাস বি হবে। তাহলে এই যে নেট ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে এই দিক বরাবর এটা আমার এ মাইনাস বি হবে, এটা আমার এ মাইনাস বি হবে। তুমি ফিল করে দেখতে পারলে? তাহলে বিউটি অফ ফিজিক্সটা কোথায়? তুমি দেখো আমার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যা বলছিল, দেখো আমার প্র্যাকটিক্যালও কিন্তু তাই বলছে। কি বলছি বুঝতে পারছো? এটাই হচ্ছে বিউটি অফ ফিজিক্স। মানে তুমি দেখো আমাকে ট্রিগোনমেট্রি অ্যান্সার বের করে দিল, যখন দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে তখন তাদের মধ্যে মানে ওদের যে নেট ফোর্সটা হবে বা রেজাল্টেন্ট ভেক্টরটা যেটা হবে সেটা কিন্তু মিনিমাম হবে। তাই দেখো তাই হচ্ছে। ট্রিগোনমেট্রি বলছে যখন ভেক্টর দুটোর মাঝের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে তখন নেট যে ভেক্টর বা রেজাল্টেন্ট যে ভেক্টর হবে সেটা ম্যাক্সিমাম হবে। আর দেখো তাই হচ্ছে। আমি ফোর্সের এক্সাম্পল দিয়ে বোঝালাম কেন, কারণ ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু তুমি যদি এখানে স্কেলার কোয়ান্টিটির যদি কনসেপ্ট ইউজ করতে, এটা যদি ভেক্টর অ্যালজেব্রা না ইউজ করে তুমি যদি নর্মাল অ্যালজেব্রা ইউজ করতে, তাহলে এইখানেও রেজাল্টেন্টটা নেটটা এ প্লাস বি হতো, এখানেও এ প্লাস বি হতো। সাপোজ করো আমি একটা আগের দিনে একটা এক্সাম্পল দিয়েছিলাম, সাপোজ করো আমার ওয়েট হচ্ছে 70 কেজি, আমি একটা 10 কেজির একটা বক্সকে আমি ক্যারি করছি। তাহলে তুমি এই হাতে ক্যারি করো বা এই হাতে ক্যারি করো, তোমার সিস্টেমের টোটাল ওয়েট কত আসবে? 80 কেজি আসবে। কিন্তু এখানে একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, আর দুটো ভেক্টর বা সাপোজ করো দুটো ফোর্স, একটা ফোর্স হচ্ছে এ, একটা ফোর্স হচ্ছে বি। যদি সেম ডিরেকশনে কাজ করছে তখন রেজাল্টেন্ট ফোর্স বেশি হচ্ছে, আর যখন অপোজিট ডিরেকশনে কাজ করছে তখন রেজাল্টেন্ট ফোর্স কিন্তু কম হচ্ছে। তাহলে বুঝতে পারছো তো এইখানে কিন্তু আমার নর্মাল অ্যালজেব্রা লাগছে না। তাহলে ভেক্টরগুলোকে যোগ করতে গেলে এখানে ভেক্টর অ্যাডিশনাল মানে ভেক্টর লয় মানে ভেক্টরকে যোগ করার আলাদা ল আছে, যেটা ভেক্টরের অ্যাডিশন ল বলছে। আর এই দুটো ল এর মধ্যে মানে এই যে ভেক্টরের অ্যাডিশন ল এর মধ্যে দুটো ল আসছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। তোমাদেরকে বোঝালাম এই দুটো ল বেসিক্যালি একটা লকেই রিপ্রেজেন্ট করছে। এখানে আমি তোমাকে দেখালাম যে দুটো ভেক্টরের রেজাল্টেন্টটা কি করে বের করতে হয়, আর এখানে তুমি বুঝলে যে কখন রেজাল্টেন্ট ম্যাক্সিমাম হয় কখন রেজাল্টেন্ট মিনিমাম হয়। ঠিক আছে, চলো।
চলো এখান থেকে আরেকটা ট্রিক আসবে। রেজাল্টেন্ট যে ভেক্টরটা সেটা লাই করবে আরম্যাক্স আর আরমিনের মাঝে। আর এর মিনিমাম ভ্যালু হবে আরমিন, আর আর এর যে ম্যাক্সিমাম ভ্যালু হবে এটা হচ্ছে আরম্যাক্স। এবার তুমি যদি এখানে আরম্যাক্স আর আরমিনের ভ্যালুটা যদি পুট করো, এবার তুমি যদি এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু যদি পুট করো, তাহলে জায়গা আছে। তাহলে আর এর যে ভ্যালুটা, আর এর যে ভ্যালুটা সেটা লাই করবে a মাইনাস বি আর a প্লাস বি এর মাঝে। কি বললাম বুঝতে পারলে? বাস এই থিওরি দিয়ে আমি তোমাদেরকে একটা অঙ্ক বলেছি এখানে। এইটা দিয়ে একটা অঙ্ক বলা আছে, কি বলছে দেখো, দ্য ম্যাগনিটিউড অফ পেয়ার অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টরস। ডিসপ্লেসমেন্ট আমরা কাইনেমেটিক্সে ডিসকাশন করবো, এখন বুঝে নাও যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। দ্য ম্যাগনিটিউড অফ পেয়ার অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টরস আর গিভেন which pair of displacement vectors cannot be added to give a resultant vector of magnitude 13 সেন্টিমিটার। মানে এখানে পেয়ার অফ কিছু ভেক্টর দেওয়া আছে, আমাকে ম্যাগনিটিউডটা 13 সেন্টিমিটার চাই, তাহলে কোন পেয়ারটা 13 সেন্টিমিটার দিতে পারে? আচ্ছা, ক্যান নট বি অ্যাডেড বলেছে, হ্যাঁ এই ক্যান নট বি কথাটা বলেছে, মানে কোন দুটো, মানে কোন পেয়ারটা 13 সেন্টিমিটার জীবনে দিতে পারবে না। এবার আমি এক নাম্বার পেয়ারে আসি, এক নাম্বার পেয়ারে যদি আসি, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 4 আর b ইকুয়ালস টু হচ্ছে 16। তাহলে এইখানে যে রেজাল্টেন্ট আসবে, যে রেজাল্টেন্ট আসবে তার মিনিমাম ভ্যালু কত হবে? 14 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 12, আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 16, 16 সরি 6 বাবা, এইখানে যে রেজাল্টেন্ট আসবে তার মিনিমাম ভ্যালু কত হবে? বি মাইনাস এ, আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? বি প্লাস এ। এবার তুমি যদি এখানে পুট করো ভ্যালুটা, তাহলে আর এর যে মিনিমাম ভ্যালু আসবে সেটা 12 আসবে, আর ম্যাক্সিমাম ভ্যালু যেটা আসবে সেটা 20 আসবে। তাহলে 13 পাওয়া পসিবল। এবার দুয়ে যদি আসো, এর ভ্যালু আছে 20, বি এর ভ্যালু আছে 7, তাহলে রেজাল্টেন্ট ভ্যালুটা কত আসবে? 20 মাইনাস 7, আর এখানে আসবে 20 প্লাস 7। তাহলে আর এর যে মিনিমাম ভ্যালু হবে সেটা 13 হবে, আর ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটা 27 হবে। তাহলে এইখানেও আমি 13 পেতে পারবো, অসুবিধা নেই। তিনে যেটা আছে কত আছে? 1 আর 15। a ইকুয়ালস টু আছে 1, b ইকুয়ালস টু আছে 15।
তাহলে ম্যাক্স মিনিমাম ভ্যালু কত হবে 15 মাইনাস 1, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 15 প্লাস 1। তাহলে রেজাল্টেন্টের যে রেঞ্জটা হবে সেটা 14 আর 16 এর মাঝামাঝি হবে। তাহলে দেখো এইটা কিন্তু পসিবল নয়, এইটা কিন্তু 13 দিতে পারবে না, কারণ রেজাল্টেন্ট তো 14 আর 16 এর মাঝে লাই করছে, তাহলে এটা দিতে পারবে না 13। কি বললাম বুঝতে পারলে? তাহলে এভাবেই অঙ্কগুলো, এরকম অনেক অঙ্ক আছে পরে করাবো, আগে থিওরিগুলো দেখো, ঠিক আছে? এবারে এবারে দেখবো, সাপোজ করো এই যে রেজাল্টেন্ট এইখানে ক্যালকুলেট করেছিলাম, এই যে রেজাল্টেন্ট ক্যালকুলেট করেছিলাম এখানে, সাপোজ করো এ ভেক্টর এর যে ম্যাগনিটিউড আর বি ভেক্টর এর যে ম্যাগনিটিউড এটা সাপোজ করো সেম, আর সেই ভ্যালুটা হচ্ছে r0 r0। তাহলে এখন r ইকুয়ালস টু কত হবে? r0 স্কোয়ার প্লাস r0 স্কোয়ার প্লাস 2 r0 স্কোয়ার cos থিটা হোল টু দ্য পাওয়ার হাফ। তাহলে r ইকুয়ালস টু হবে 2 r0 স্কোয়ার প্লাস 2 r0 স্কোয়ার cos থিটা হোল টু দ্য পাওয়ার হাফ। তাহলে r ইকুয়ালস টু আসবে 2 r0 স্কোয়ার কমন যাবে, দি 1 প্লাস cos থিটা আসবে। আর একদম বেসিক ম্যাথসের ফার্স্ট লেকচারে পড়িয়েছিলাম যে 1 প্লাস cos 2 থিটার একটা ফর্মুলা আছে, 1 প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু হয় 2 cos স্কোয়ার থিটা। তাহলে এইখানে লিখতে পারি 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে এইখানে লেখা যেতে পারে, এই যে এইটাকে লেখা যেতে পারে 2 cos স্কোয়ার থিটা বাই 2, আর যেটা আছে সেটাকে অ্যাজ ইউজুয়াল লিখে দেবো 2 r0 স্কোয়ার হাফ ইজ ইকুয়াল টু r। তাহলে r ইকুয়ালস টু হবে 4 r0 স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই 2 হোল টু দ্য পাওয়ার হাফ। তাহলে এইখান থেকে লেখা যেতে পারে r ইকুয়ালস টু 2 r0 cos থিটা বাই 2। এটি হচ্ছে এই সূত্রটা, মানে 12-এ এত কাজে আসবে যে তোমাকে বললে বোঝাতে পারবো না। 12-এ কি ভেক্টর অ্যালজেব্রা করতে গিয়েও ডাইরেক্ট আমি এই ফর্মুলা ইউজ করে প্রচুর অঙ্কের সলিউশন করব। তো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কি করে আসছে আমি দেখিয়ে দিলাম। দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে এদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে তার ভ্যালু r ইকুয়ালস টু 2 r0 cos থিটা বাই 2 হবে। ঠিক আছে, এবারে
এদের রেজাল্টেন্ট কত হবে? সরি, রেজাল্টেন্ট তো বের করলাম, এবার রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেলে কাজ করবে এটাও তোমাকে বের করতে হবে। সাপোজ করো এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। এদের মাঝে এ আর বি, এদের মাঝে অ্যাঙ্গেলটা ছিল থিটা, ঠিক আছে। এবারে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, আর আমাকে বলে দিয়েছে এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে সেম। আমাকে এখন বের করতে হবে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আছে না, সেটা বি এর সাথে কত অ্যাঙ্গেল করবে। এই বি এর সঙ্গে যে অ্যাঙ্গেল করবে সেই বিটার ভ্যালু কত হবে। এখন দেখো ট্যান বিটা আমি যদি বের করতে চাই, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ট্যান বিটা যদি বের করতে চাই, তাহলে যে ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বের করছি তার অপোজিটেরটা লম্ব হবে, তাহলে এটা হবে এ, তাহলে এইখানে লিখবো এ সাইন থিটা বাই এইখানে লিখবো এ কস থিটা প্লাস বি। মনে পড়ছে? বি এর সাথে অ্যাঙ্গেল বের করতে চাইছি, তাহলে অপোজিটটা লম্ব হবে। তাহলে এইখানে আমার সাইন থিটা ছিল, এইখানে আমার কস থিটা ছিল। আমি কি ট্রিক বলেছিলাম? ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল বের করতে চাইছি তার অপোজিটটা লম্ব হবে। তাহলে এটা হবে এ সাইন থিটা, নিচে হবে এ কস থিটা প্লাস এখানে বিটা তুমি অ্যাড করে দাও। এবারে যেহেতু এ আর বি এর ম্যাগনিটিউড যেহেতু সেম, যেহেতু এ আর বি এর ম্যাগনিটিউড সেম, তাহলে এখানে লিখতে পারি এ সাইন থিটা বাই এ প্লাস এ কস থিটা। এখানে লেখা যেতে পারে এ সাইন থিটা, কমন নাও, এ কমন, 1 প্লাস কস থিটা। এখন সাইন থিটা মানে কি হবে? এ 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডিভাইডেড বাই, আর এই মাত্র করলাম 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, এখানে হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তুমি দেখো এবারে এখানে এ এ 2 2 কস থিটা বাই 2 কস থিটা বাই 2 কাটছে, তাহলে ট্যান বিটা এখানে আসছে সাইন থিটা বাই 2, আর এখানে আসছে কস থিটা বাই 2, মানে এটা আসছে তোমার
এটা আসছে তোমার tan θ/2। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে বিটার ভ্যালু θ/2 হবে। এইখান থেকে বুঝতে পারলাম বিটা ইকুয়ালস টু θ/2 হবে। তার মানে এটা আমার θ/2 হবে। এই ক্যালকুলেশনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালি ফিল দেব, তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই। দেখো আমি এটাকে আবার সামারি করছি। যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয়, তাহলে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা 2r0 cos θ/2 হবে। পয়েন্ট নাম্বার 1 তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি এবার এইটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করে দেখিয়েছি, তুমি বলো না এই ফোর্স আর এই ফোর্স যদি সেম হয় তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা তো মাঝ বরাবরই হবে না, মাঝ বরাবরই হবে। আর এইখানে আমাকে অঙ্ক বলছে যে বিটা ইকুয়ালস টু θ/2 হবে, অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি যদি হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা বি এর সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর কিন্তু মাঝ বরাবরই যাবে। দেখো তোমাকে একটা ফিল দেওয়ার চেষ্টা করি। সাপোজ করো এটা হচ্ছে একটা ভেক্টর, আর এটা হচ্ছে একটা ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে তোমার বি ভেক্টর। যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয়, যদি আমার এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয়, তাহলে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে এটা তো মাঝ বরাবরই যাবে, স্বাভাবিক ব্যাপার। এটা কি করে হচ্ছে দেখো, তোমাকে একদম প্রুফ করে দেখাচ্ছি। দেখো ফিল দিয়ে দেখাচ্ছি। দেখো এটাকে উপরে, এটাকে উপরে করলাম, এটাকে এখানে করলাম, দেখতে পাচ্ছ পুরো মাঝ বরাবর যাচ্ছে। না, একটু ভালো করে আঁকি। দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, দেখতে পাচ্ছ পুরো মাঝ বরাবর যাচ্ছে। এবারে একটু ফিল দেওয়ার তোমাকে চেষ্টা করি। সাপোজ করো তোমার উপরে একটা ফোর্স এ এই দিক বরাবর লাগছে, আরেকটা ফোর্স বি এই দিক বরাবর লাগছে। তোমার বাবা বলছে যে তুমি এই কাজটা করো, মা বলছে তুমি এই কাজটা করো, তাহলে তুমি দুজনের কথা রাখতে গিয়ে কি করবে? দুজনের মাঝামাঝি কাজ করবে। এবার বলবে স্যার আমি তো বাবাকে বেশি ভালোবাসি, তাহলে বাবার কথাটা শুনবো। আইডিয়াল ধরে নাও, যদি তুমি বাবা মাকে যদি ইকুয়ালি যদি ভালোবাসতে, তাহলে তুমি একটা মিডিল পাথ চুজ করতে। বুঝতে পারছি যে এটা ভেক্টরের সঙ্গে ঠিক রিলেট করতে ঠিক পারলে না, কিন্তু ব্যাপারটা একটু মিলাবার চেষ্টা করো একটু। তোমার উপরে একজন ফোর্স লাগালো এই দিকে, আরেকজন ফোর্স লাগালো এই দিকে, তাহলে তুমি আলটিমেট কোন দিকে যাবে? বা সাপোজ করো এখানে একটা অবজেক্ট ছিল, সাপোজ করো এখানে একটা অবজেক্ট ছিল,
এখানে একটা অবজেক্ট ছিল, এই অবজেক্টের উপরে তুমি ফোর্স দিলে, এইদিকে একটা ফোর্স দিলে, এইদিকে একটা ফোর্স দিলে, তাহলে অবজেক্টটা কোন দিক বরাবর মুভ করবে তুমি বলো? অবভিয়াস ব্যাপার, মাঝ বরাবর মুভ করবে না? কি বললাম বুঝতে পারলে? তাহলে অবজেক্টটা অবভিয়াস ব্যাপার মাঝ বরাবর মুভ করবে। এবার এটা আমাকে এবার এটা আমাকে ট্রিগোনমেট্রি প্রুফ করে দেখালো যে যখন দুটো ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল হবে তখন রেজাল্টেন্ট ভেক্টর মাঝ বরাবর যাবে। এইখানে তুমি প্র্যাকটিক্যাল ফিল পেলে যে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা অবভিয়াস ব্যাপার যে মাঝ বরাবর যাবে। অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই পুরো অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অবভিয়াস ব্যাপার এটা থিটা বাই 2 হবে। কি বললাম বুঝতে পারলে? এবারে একটা ছক তোমাদেরকে করাবো। এইখানে কি আছে? অবভিয়াস ব্যাপার এ আর বি ইকুয়াল আছে। যদি এ ভেক্টর আর বি ভেক্টর যদি ইকুয়াল হয় তাহলে রেজাল্টেন্ট যেটা হবে আমার, তাহলে কি হবে? 2r0 cos থিটা বাই 2 হবে না? cos থিটা বাই 2 হবে। এবারে এটা হচ্ছে বিটার ভ্যালু, এটা হচ্ছে সরি এটা হচ্ছে থিটার ভ্যালু, এটা হচ্ছে রেজাল্টেন্টের ভ্যালু, আর এটা হচ্ছে রেজাল্টেন্টটা বি ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে বিটা তার ভ্যালু। সাপোজ করো দুটো ভেক্টর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছিল, তাহলে রেজাল্টেন্ট যেটা হবে, তুমি এখানে যদি 0 বসাও তাহলে রেজাল্টেন্ট আমার 2r0 হবে। আর বিটা রেজাল্টেন্ট ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। যদি দুটো ভেক্টর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাজ করে, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে রেজাল্টেন্ট কত হবে? 2r0 হবে। আর রেজাল্টেন্ট ভেক্টর বি এর সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। যদি দুটো ভেক্টরের মিডিলের অ্যাঙ্গেল 60 ডিগ্রি যদি হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কত হবে? cos 60/2, cos 60/2 cos 30, cos 30 ইজ ইকুয়াল টু √3/2, এটা √3r0 হবে। তুমি করে দেখতে পারো, তুমি ভ্যালুগুলো এখানে পুট করে নেবে, দেখবে এটি আসবে। তখন রেজাল্টেন্ট ভেক্টর মাঝ বরাবর যাবে, তাহলে বিটার ভ্যালু আমার 30 ডিগ্রি হবে। যদি আমার 90 ডিগ্রি হয়, তুমি এখানে চুপচাপ ভ্যালুগুলো পুট করে দেখবে। এইখানে যদি 90 বসাও তাহলে cos 90/2 অর্থাৎ cos 45, cos 45 মানে হয় 1/√2, যদি কাটাকাটি করো √2r0 আসবে। তাহলে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্টের ভ্যালু √2r0, আর
রেজাল্টেন্ট ভেক্টরটা মাঝ বরাবর যাবে, অর্থাৎ 90/2 আমার এখানে 45 ডিগ্রি হবে। ঠিক আছে, যদি 120 ডিগ্রি যদি হয় তাহলে রেজাল্ট আমার R0 হবে, আর বিটার ভ্যালু আমার 60 ডিগ্রি হবে। যদি এখানে 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত হবে? cos 180/2 মানে cos 90, cos 90 মানে 0 হচ্ছে, রেজাল্টেন্ট 0 হবে, আর তখন বিটার ভ্যালু আমার 0ই হবে, কারণ নেট ফোর্স তো নেই, রেজাল্টেন্ট তো 0 হয়ে যাচ্ছে, তাহলে তো কোনো মানেও হয় না ধরো। তো এই ছকটা আমার পুরো মুখস্থ চাই, এই ছকটা আমার কিন্তু পুরো মুখস্থ চাই। এই ছকটা আমার মুখস্থ চাই, এই ছকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই ছকটা হচ্ছে আমার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি বললাম বুঝতে পারলে? এবারে এবারে আর কি আছে, আর কি আছে, আর হ্যাঁ, প্রত্যেকটা ভ্যালু কি করে আসছে আমি তোমাকে একটা প্রুফ দেখাচ্ছি, আমি শুধুমাত্র তোমাকে এটা করে দেখাচ্ছি, তোমাকে আমি শুধুমাত্র 120টা করে দেখাচ্ছি। আর আর ইকুয়ালস টু 2r0 cos 120/2, তাহলে r ইকুয়ালস টু 2r0 cos 60 ডিগ্রি, তাহলে r ইকুয়ালস টু 2r0 cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে r ইকুয়ালস টু r0 হবে। দেখতে পাচ্ছ? তাহলে r ইকুয়ালস টু r0 হচ্ছে, দেখো r0 হয়েছে। তাহলে এইরকম ভাবে তুমি প্রত্যেকটা ভ্যালু কিন্তু 60, তুমি থিটার জায়গায় 60, 90, 120, 180 পুট করে দেখবে, দেখবে রেজাল্টেন্ট ভ্যালুগুলো কিন্তু এটা আসবে। আর বিটা ইকুয়ালস টু সবসময় খেয়াল রাখবে, এই বিটা ইকুয়ালস টু সবসময় θ/2 হবে। বিটা ইকুয়ালস টু সবসময় θ/2 হবে। তাহলে এটা কিন্তু 90 করে দিও না আবার, কারণ নেট রেজাল্টেন্টটা তো আমার 0 হচ্ছে না, এটা কিন্তু 90 করে দিও না। যদি তুমি 90 করো তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, খেয়াল করবে কিন্তু রেজাল্টেন্ট ভেক্টর যেহেতু 0, তাহলে যেহেতু রেজাল্টেন্ট ভেক্টর নেই তাহলে তো তোমার বেকার ডিরেকশন দেখিয়েও লাভ নেই। ঠিক আছে, তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, যদি আচ্ছা এটা এই জায়গাটা ফাঁকা রাখবে একটু, এইখানে আমি একটা হোমওয়ার্ক ঠিক নয়, অ্যাঙ্গেলটা যদি পাই মাইনাস থিটা যদি হয়, থিটার জায়গায় যদি পাই মাইনাস থিটা বসাও, তাহলে রেজাল্টেন্ট কত হবে তুমি একটু বাড়িতে করবে, এটা একটু তুমি ফিল করবে। হ্যাঁ, এটা তুমি ফিল করবে, চুপচাপ থিটার জায়গায় পাই মাইনাস থিটা বসাবে। হিন্টস তোমাকে দিয়ে দিচ্ছি, অ্যান্সারটা 2r0 sin θ/2 হবে, এটা অন্য কালার দিয়ে লিখে রাখছি, এটা হবে 2r0 sin θ/2 হবে। আর এইখানে অ্যাঙ্গেলটা অবভিয়াস ব্যাপার, পাই মাইনাস θ/2 হবে। কি বললাম বুঝতে পারলে? এটা হোমওয়ার্ক রইল, এটা হচ্ছে হোমওয়ার্ক রইল, আর বাদবাকিগুলো কি করে হচ্ছে তুমি ভ্যালুগুলো পুট করে 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 দেখবে। ঠিক আছে।
দেখো একটা জিনিস দেখো, যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে রেজাল্টেন্ট মাঝ বরাবর যাবে, এটা বুঝতে পেরেছো? কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম না হয়, যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম না হয়, যদি ম্যাগনিটিউড যদি সেম না হয়, এই যে এটা যদি সেম না হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে এবারে দেখো, সাপোজ করো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। বি ভেক্টরটা কিন্তু আমার বড়, বি ভেক্টরটা হচ্ছে আমার বড় আর এ ভেক্টরটা হচ্ছে আমার ছোট। এইখানে mod of b is greater than mod of a, মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে বড়। এটা তুললাম উপরের দিকে। তুমি দেখো রেজাল্টেন্ট ভেক্টরটা যদি বি ভেক্টরের সঙ্গে যদি বিটা কোণ করে আর এ ভেক্টরের সঙ্গে যদি আলফা কোণ করে, যদি আলফা কোণ করে, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর আমার বি ভেক্টরের সঙ্গে যদি বিটা গুণ করে আর রেজাল্টেন্ট ভেক্টর যদি এ ভেক্টরের সঙ্গে যদি আলফা গুণ করে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে ভেক্টরটা বড়, যে ভেক্টরটা বড় রেজাল্টেন্ট ভেক্টর কিন্তু সেই দিকে ঝুঁকে আছে। কি বলছি বুঝতে পারছো? যে ভেক্টরটা বড় রেজাল্টেন্ট ভেক্টর কিন্তু সেই দিকে ঝুঁকে আছে। যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হতো তাহলে রেজাল্টেন্ট ভেক্টর মাঝ বরাবর যেত। কিন্তু যদি বি ভেক্টর যদি বড় হয়, এ ভেক্টর যদি ছোট হয়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কিন্তু বি ভেক্টরের দিকে ঝুঁকে আছে। কি বললাম বুঝতে পারলে? সাপোজ করো এইখানে যদি এই দিক বরাবর ফোর্স যদি বেশি লাগাও আর এই দিক বরাবর ফোর্স যদি কম লাগাও, তাহলে এই অবজেক্টটা যে ফোর্সটা বেশি সেই দিক বরাবর ঝুঁকবে। কি বলছি বুঝতে পারছো? যদি একটা অবজেক্টের উপরে দুটো ফোর্স দুটো ডিফারেন্ট ডিরেকশনে কাজ, যদি একটা অবজেক্টের উপরে দুটো ফোর্স যদি দুটো ডিফারেন্ট ডিরেকশনে যদি কাজ করে, তাহলে এই যে অবজেক্ট আলটিমেট কোন দিক বরাবর ট্রাভেল করবে, যেই ফোর্সটা বেশি এ সেই দিক বরাবর ঝুঁকবে, অর্থাৎ বিটার ভ্যালু ছোট হবে এখানে, খেয়াল রাখবে। তাহলে বিটা, তাহলে এই যে বিটা ছোট হবে আলফার থেকে, তাহলে যে ভেক্টরের ম্যাগনিটিউড বড় রেজাল্টেন্ট ভেক্টর কিন্তু সেই দিক বরাবর ঝুঁকবে। আমি এটা প্রুফ করে দেখাতে পারি। তুমি এক কাজ করো, তুমি সাপোজ করো তুমি বি এর ভ্যালু তুমি 5 নাও, এর ভ্যালু তুমি
ছাড়ো, এটাকে তুমি 4 নাও, এটাকে তুমি 3 নাও, আর সাপোজ করো এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা তুমি সাপোজ করো, আচ্ছা আমি তোমাকে প্রুফ করে দেখাচ্ছি, দাঁড়াও। আপাতত এটুকু বোঝো, যে ভেক্টরটা বড় বা যে ফোর্সটা বেশি, রেজাল্টেন্ট ফোর্স কিন্তু সেই দিক বরাবর ঝুঁকবে, বুঝতে পেরেছো? এবার আমি তোমাকে একটা প্রুফ করে দেখাই, চলো। সাপোজ করো এটা হচ্ছে আমার এ ভেক্টর, এর ভ্যালু হচ্ছে 4। সাপোজ করো এটা হচ্ছে বি ভেক্টর, এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু 4 আর বি এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? তাহলে আমার রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা এ এর সাথে কত অ্যাঙ্গেল করবে, এটা যদি আমাকে বের করতে যদি হয়, আর এদের মাঝে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি যদি হয়, আমাকে এই আলফাটা বের করতে হবে। এখন এটা যদি 3 হয় তাহলে এটাও আমার 3 হবে। কি বলছি বুঝতে পারছো? এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি 3 হয় তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউডও 3 হবে। ছবিটা দেখতে যদি অড লাগে তাহলে তুমি এইখানে এ নাও, আর তো অড লাগবে না। এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি 3 হয় তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউডও 3 হবে। এবারে তুমি আলফাটা যদি ক্যালকুলেট করতে চাও তাহলে এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করে দেখো, tan আলফা ইকুয়ালস টু কত হচ্ছে? tan আলফা ইকুয়ালস টু কত হচ্ছে? হাইট বাই বেস 3/4, আর tan আলফা ইকুয়ালস টু 3/4 যদি হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি হয়। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে, স্যার আপনি tan আলফার তো অন্য সূত্র বলেছিলেন। tan আলফা, আলফা মানে এ এর সাথে কোণ করবে, মানে এ এর সাথে কত কোণ করবে সেটা আমি বের করতে চাইছি। তাহলে অপোজিটটা কে আছে বি, তাহলে এখানে হবে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা হবে। এই তো ফর্মুলা ছিল। আমি আলফা মানে এ এর সঙ্গে অ্যাঙ্গেল বের করতে চাইছি, তাহলে অপোজিটে কে আছে? বি আছে, তাহলে বিটা লম্ব হবে, তাহলে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, ঠিক আছে? এবারে আমি থিটা 90 ডিগ্রি নিয়েছিলাম, তাহলে এখানে 90 বসাও, বি সাইন 90 বাই এ প্লাস বি কস 90। বি সাইন 90 মানে হচ্ছে বি, আর কস 90 মানে হচ্ছে 0, তাহলে এটা তো বি বাই এই হলো না? তাই তো বি বাই এ করলাম, এই যে বি বাই এ 3/4 করলাম, 3/4, তাহলে এটা হয়ে গেল আমার 37 ডিগ্রি। তাহলে বিটা ইজ ইকুয়াল টু হবে 90 মাইনাস 37 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 53 ডিগ্রি। তাহলে আমি প্রুফ করে দেখাতে পারলাম যে ভেক্টরটা বড়, যে ভেক্টরটা ম্যাগনিটিউড ওয়াইজ বড়, রেজাল্টেন্ট কিন্তু সেই ভেক্টরের দিকে ঝুঁকবে। তুমি দেখতে পাচ্ছ এখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড বেশি ছিল, তাই জন্য আলফা অ্যাঙ্গেলটা ছোট হলো। তাহলে এখান থেকে আমি প্রুফ করে দেখাতে পারলাম যে আলফা এখানে ছোট হচ্ছে বিটার থেকে, আলফা ছোট হচ্ছে বিটার থেকে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটাও প্রুফ হয়ে গেল। তো এই কনসেপ্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা তো রাফ করলাম না? এটা তো একটা নিউমেরিক্যাল করলাম, যাই হোক।
শোনো কতক্ষণ হলো ভিডিওটা, আজকে আর আমি করাচ্ছি না, বুঝলে? কিছু হোমওয়ার্ক, কিছু অঙ্ক ছিল, অঙ্কগুলো না হয় নেক্সট ভিডিওতে করাবো। কারণ এতটা পর্যন্ত যদি ভালো করে পড়ে আছো তাহলেই কিন্তু নেক্সট তুমি বুঝতে পারবে। এই যে এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে আসবে, এই বক্সটা, এই যে এই ছকগুলো কিন্তু ভালো করে আসবে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝে আসবে। আর এইগুলো বুঝলেই কিন্তু তুমি ভেক্টর থেকে অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। বারবার ধরে বলছি রিভিশন ভালো করে করবে, খাতায় নোট করবে। নোটটা কিন্তু 5-6 বার রিভিশন করে লিখে লিখে, দেখে দেখে না, লিখে লিখে রিভাইজ করবে। তারপরেই কিন্তু নেক্সট ভিডিওটা শুরু করবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ভিডিও দেখে সবই বুঝতে পারবে, কিন্তু করতে দিলে করতে পারবে না। বারবার ধরে বলছি ভিডিও কিন্তু দেখার সময় একবারই হবে। আজ থেকে 6 মাস পরে যখন তুমি কনসেপ্ট ভুলে যাবে তখন কিন্তু ভিডিও দেখার সময় থাকবে না। তাই জন্য ইচ অ্যান্ড এভরি জিনিস নোটসে লিখে রাখবে। আর নোটসটা, নিজের হাতে লেখা নোটসটা, ওটা কিন্তু 4-5 বার ধরে প্র্যাকটিস করবে। তবেই কিন্তু তুমি কনসেপ্টগুলো ভালো করে বুঝতে পারবে আর লং টার্মে তোমার মনে থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।